একবার নয়, দুইবার নয়, বারবার রিজেক্ট হতে হতে শিবানী আর নিজেকে পাত্রপক্ষের সামনে আনতেই চাইতো না। আশেপাশের মানুষজন, বাড়ির লোকেরা বলতো, এত অভিমান করে ঘরে বসে থাকার কিচ্ছু নেই, যখন যেমন আসবে তাদের সামনে তোমাকে সেজেগুজে বসতেই হবে, কারণ তোমার যথেষ্ট বয়স হয়েছে আর রূপের জৌলসও অনেক কমে গেছে। তুমি এখন আর সে 15-16 বছরের মেয়ে না যে কেউ আসবে তোমাকে পছন্দ করে নেবে। কথাগুলো শুনে শিবানী মনে মনে খুব কষ্ট পেত আর ভাবত, আমি তো বিয়েই করতে চাই না, তবু সমাজের মানুষের কথা আর বাড়ির মানুষগুলো আমাকে যেভাবে প্রত্যেক মুহূর্তে রংচং মাখিয়ে সাজিয়ে পাত্রপক্ষের সামনে বসায়, শুধুমাত্র আমাকে আইবুড়ো নামটা ঘুচিয়ে দেবে বলে। কিন্তু আমার কি দোষ? আমি তো তাদেরই কথা মতো নিজেকে প্রস্তুত করি, কিন্তু কোনো পাত্র আমাকে পছন্দ করে উঠতে পারে না। শিবানীর মনে অনেক ইচ্ছে হয়, স্বপ্ন দেখে সেও নতুন কন্যা সেজে বিয়ের পিড়িতে বসবে, শ্বশুরবাড়ি যাবে, হয়তো কোনো রাজপুত্র এসে ওকে এক দেখাতে পছন্দ করে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু সেটা আর হয় কই? একের পর এক আসে, দেখে, মুখ ফিরিয়ে চলে যায়। বারবার পাত্রপক্ষের এই প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা শিবানী মনে মনে অনেকটা কষ্ট তৈরি করে দেয়। বাড়ির লোকেও ওকে নানানভাবে কথা শোনাতো, মুখপুরি মেয়ে একটা, এত বয়স হয়ে গেলে এখনো বিয়ে হলো না, রূপেরও বাহার নেই যে কেউ এসে পছন্দ করে বিয়ে করে নিয়ে যাবে। আর কত কথা শুনতে হবে সমাজের লোকের কাছে। আজকাল সোশ্যাল মিডিয়াতেও প্রেম করে কত মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, সেটাও তুই করতে পারলি না। আমরা কি ঘরে বসিয়ে রেখে সারা জীবন খাওয়াবো তোকে? আর কত কথা শুনতে হবে তোর জন্য লোকের মুখে? শিবানী কাঁদতে কাঁদতে বলতো, দয়া করে আমাকে আর কেউ বিয়ে নিয়ে কথা বলো না, আর আমার খাওয়ার পড়ার দায়িত্ব কাউকে নিতে হবে না, আমি নিজের দায়িত্ব নিজেই নিয়ে নেব। তোমাদের যদি ভালো না লাগে আমি বাড়ি ছেড়ে চলে যাব, গিয়ে অন্য কোথাও থাকবো, তোমাদের চোখের সামনে থাকবো না। শিবানীর মা শিবানীকে বলল, এমন করে কেন বলছিস? কথাগুলো তো শুনতে খারাপ লাগলেও এটাই সমাজের নিয়ম রীতি, আর সেই জন্যই তোর ভালো লাগার জন্যই সবাই এক কথা বলছে। মা, তাতে আমার কি দোষ বলো তো? আমি কি তোমাদের কথার অবাধ্য হয়েছি? তোমরা যখন বলেছো, যেমনভাবে বলেছো, আমি তো সবার সামনেই বসেছি। আমাকে যদি তাদের পছন্দ না হয় আমি কি করতে পারি বলো? আমার এই রূপ, আমার বয়স বেড়ে যাওয়া, এগুলোকে আমি নিজের ইচ্ছাই করেছি। তারপর বেশ অনেক দিন কেটে যাওয়ার পর শিবানী নিজেকে নিজের মতন তৈরি করে ফেলেছিল। ওর মন থেকে বিয়ের কথাটাই ভুলে গিয়েছিল যে ও একটা মেয়ে, ও একদিন সেজে গুজে বিয়ের পিড়িতে বসবে। হঠাৎ একদিন কোনো এক পাত্রপক্ষ শিবানীকে দেখতে এলো। শিবানী আর নিজেকে কিছুতেই প্রস্তুত করতে পারছিল না যে পাত্রপক্ষের সামনে এসে আর বসবে। যথারীতি পাত্রপক্ষ এবং পাত্র নিজে এসে বসে অপেক্ষা করছে শিবানী, আর ওদের সামনে আসতেই চাইল না। শিবানীর বাড়ির লোকেরা, ওর মা, সবাই বলল, এটা কি তুই কি করছিস? এমন কেন করছিস তুই? একবার চল তুই শিবানী। রেগে গিয়ে বলল, আর কত অপমানিত হব বলো তো মা আমি? সেই তো ওরা মুখের উপর বলে দেবে যে আমাকে পছন্দ হয়নি, আমাকে মুখটা নিচু করে ফিরে আসতে হবে। এখন না বললেও হয়তো 2 দিন পরে বাড়িতে গিয়ে জানিয়ে দেবে আমি আর বসতে পারবো না। শিবানীর মা শিবানীর হাত দুটো ধরে বলল, মা, এইবারটার মতো তুই গিয়ে বস, আর কখনো তোকে জোর করবো না। ওদের যদি পছন্দ না হয় আমি কথা দিচ্ছি তোকে আর কখনো বিয়ের কথাই বলবো না তোকে। শুধুমাত্র মায়ের কথাইতেই গেল, কিন্তু সেদিন আর কোনো সেজেগুজে নয়, ঘরে যেমনটাই ছিল ঠিক তেমনভাবেই গিয়ে পাত্রের সামনে বসল। আশেপাশে দাঁড়িয়ে থেকে কিছু মানুষজন ফিসফিস করে বলতে লাগলো, এ কেমন মেয়ে রে বাবা, না সেজে গুজে কেমনভাবে চলে এসেছে। কথাগুলো সেদিন শিবানী কানে আসলেও শিবানী মুখটা নিচু করে চুপচাপ বসেছিল। ছেলেটি শিবানীকে 2-1টা প্রশ্ন করলো, আপনার নাম? আমার নাম সৌমেন, আমি ছোটোখাটো একটা প্রাইভেট চাকরি করি। তোমাকে আমার বেশ ভালো লেগেছে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে করতে পারো। কথাটা শুনে যেন শিবানীর বুকের মধ্যে একটা ধাপ করে উঠল। এটাকে সত্যি শুনছি না কোনো স্বপ্ন দেখছি। ছেলের বাড়ির লোকেরা বলল, কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? সৌমেন যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দাও। দেখো, আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই, ওর পছন্দই আমাদের পছন্দ, আর তোমাদের দুজনের যদি দুজনকে পছন্দ হয় আমরা তো রাজি।
তোমার কি আমাকে পছন্দ হয়নি? তুমি বলতে পারো, লজ্জা পাওয়ার কিছু নেই। মা ছি, এভাবে না বলে মেয়েটাকে এতদিন অন্য কোনো ছেলের বাড়ির লোকেরা পছন্দ করতো না, কোনো ছেলে মুখের ওপর বলতো না যে তোমাকে আমার ভালো লেগেছে। সেই মেয়েটার কাছে জানতে যাওয়া হচ্ছে তার ভালো লেগেছে কিনা, এটা কি সত্যি নাকি স্বপ্ন? কি গো, স্বপ্ন দেখতে যাবে কেন তুমি? এটা সত্যিই তো, আমরা তোমাকে দেখতে এসেছি, পছন্দ হয়েছে, তুমি কি এখনো বিশ্বাস করতে পারছো না? কি শিবানী, তুই ওদের মুখের উপরে কেন কথা বলছিস? শিবানী এক সম্পর্কের বৌদি বলল, পছন্দ হবে না মানে খুব পছন্দ হয়েছে ছেলেকে গো, আর এমন ছেলে 7 জন্ম করলেও পাবে নাকি শিবানী? প্লিজ সেটা আমাকে শিবানীর মুখে শুনতে দিন। দেখো শিবানী, আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, আর তোমারও। আমার সঙ্গে তোমাকে পারফেক্ট মনে হলো, তাই আমি সোজাসুজি প্রশ্নটা করলাম। তুমি বললে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিনটা ফাইনাল করা যাবে, আমার বাড়ির লোক। শিবানী মনে মনে অনেক ভাবনা চিন্তা করে তারপরে বলেই দিল। মনে একটাই ভয় কাজ করছিল, কেউ ওকে ঠকাতে যাচ্ছে না তো, আবার কেউ বাড়ি গিয়ে বলে দেবে না তো এই বিয়েটা হবে না, ভেঙে যাবে। এই ভেবে 7-5 ভেবে রাজি হয়ে গেল শিবানী। তারপর একটা ভালো দিন দেখে শিবানীর বিয়ের দিন ঠিক করলো বাড়ির লোকেরা। সবাই বলল, যাক বাবা, তাহলে এতদিন পর একটা বিয়ে খাওয়া যাবে, এতদিন পর তাহলে মেয়েটা বিয়ের পিঁড়িতে বসবে। বিয়েটা ঠিক হয়ে যাওয়ার পরও শিবানী চুপচাপ হয়ে গেল। তারপর যেদিন বিয়ে সেদিন সকাল থেকে শিবানীকে বেশ খুশি দেখাচ্ছিল। খুশি খুশি মনে সকাল থেকে বিয়ের নিয়মকানুন সব পালন করলো। অপেক্ষা করছিল সেই শুভ মুহূর্তের জন্য, কনের সাজে নিজেকে কখন আয়নায় দেখবে। সবাই বলল, বাবা, এমন তো আগে কখনো দেখিনি গো, বিয়ের কোনাকে এত খুশি থাকতে। কেউ কেউ আবার বলল, তা হবে না, 30 বছর পার হয়ে গেল, খুশি তো হবেই। আমাদের সময় বাবা আমার 18 না পেরোতেই বিয়ে দিয়ে দিত। আমার মা কাকিমাদের মুখে বলতে শুনেছি, মেয়েদের নাকি 20 পেরোলেই বুড়ি হয়ে যায়। এখনকার দিন অবশ্য অনেক পাল্টে গেছে, তাই বলে 30 বয়সের মেয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল। ওই যারা চাকরি বাকরি করছে, নির্ভরশীল হচ্ছে, তারা একটু বয়স গড়িয়ে বিয়ে করছে, আর তা না হলে 15 না পেরোতেই বিয়ে হয়ে যাচ্ছে। সেদিক দিয়ে দেখতে গেলে শিবানী তো আর তেমন কোনো চাকরি বাকরি করতো না, শুধু বাড়ি বসে বসে বয়সটাই পার করে ফেলেছে, আর রূপের ঘটাও তো নেই। সমস্ত কথা শিবানী শুনে ও মন খারাপ না করেও আনন্দের সঙ্গে নিজেকে কনের সাজে তৈরি করলো। অবশেষে নিজের মুখটা আয়নায় গিয়ে দেখল, নিজেই নিজের থেকে চোখ ফেরাতে পারছিল না। স্মৃতিতে হাত দিয়ে বলল, বুকের মধ্যে যে ভয়টা জমে আছে সেটা এখনো কমেনি। স্মৃতিটা কি সিঁদুরে রান্না হবে? কয়েকজন বান্ধবী মিলে বলল, বাহ, বেশ সুন্দর লাগছে, কিন্তু দেখে চোখ সরানো যাচ্ছে না। আর এটা কি ভাবছিস বলতো? আর কিছুক্ষণ পরে তো স্মৃতির সিঁদুরে রাঙা টুকটুক করে নতুন বইয়ের সাজে নিজেকে প্রস্তুত করে সবাই মিলে এই নিয়ে হাসাহাসি করতে লাগলো। অবশেষে শিবানী বিয়ের পিঁড়িতে বসলো। বিয়েটা সম্পূর্ণ হলো। পরের দিন সকালে কনে বিদায়ের সময় মা খুব কান্নাকাটি করছিল। বাড়ির কিছু মানুষ আত্মীয় স্বজন শিবানীকে ধরে খুব কান্নাকাটি করছিল, কিন্তু শিবানী কোনো কান্নাকাটি কিছুই করলো না, এক ফোঁটা চোখে জল বের করলো না। মা কাঁদতে কাঁদতে বলল, এত নিষ্ঠুর কি করে হয়ে গেলি, চোখে জল বের হলো না? আমি জানি তোর খুব অভিমান হয়েছে। সবাই বলল, এই সময় একটু চোখের জল ফেলতে হয়, সারা জীবনের মতন মায়ের কাছ থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, একটু তো কান্নাকাটি করো। কিন্তু শিবানীর সমস্ত নিয়মকানুন পালন করে বেশ আনন্দের সঙ্গে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। গোটা বাড়িটা সানাইয়ের আওয়াজ, রজনীগন্ধা ফুলের গন্ধ, বাড়িটা ভরে গেছে। আর শিবানীর বউ ভাতের অনুষ্ঠান হলো। রাতে শিবানীকে সুন্দর করে সাজিয়ে বাসর ঘরে পাঠিয়ে দিল। সবাই অনেক মজা করলো, হাসাহাসি করে অনেক কথা বলে গেল। তারপর সৌমেন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। গোলাপের পাপড়ি মেলা বিছানায় শিবানী মুখটা নিচু করে বসে আছে। সৌমেন আস্তে আস্তে শিবানীর পাশে গিয়ে বসে বলল, জানি সারাদিন তোমার অনেক ধকল গেছে, যা গরম পড়েছে, দাঁড়াও আমি এসিটা চালিয়ে দিই। ততক্ষণ পর্যন্ত শিবানী মুখটা নিচে করে জড়সড় হয়ে বসেছিল। সৌমেন এসিটা চালিয়ে ধীরে ধীরে শিবানীর পাশে গিয়ে বসলো। কি, তুমি আমার সঙ্গে কথা বলবে না?
হঠাৎ করে শিবানী মুখটা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ কি, তোমার এসিতে কি কোনো প্রবলেম হচ্ছে? বলতে পারো, তাহলে এসিটা বন্ধ করে দেব। শিবানী কোনো উত্তর না দিয়ে কেঁদেই চলেছে অনবরত। সৌমেন 2 হাত দিয়ে শিবানীর মুখটা ধরে তুলে বলল, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি এমন করে? এত ভয় কিসের? কালকের পর্যন্ত যে মেয়েটা আসার সময় এক ফোঁটা চোখে জল বের করলো না, হাসছে, কান্না করছে। তুমি মনে করো আজ থেকে এটা তোমার বাড়ি। আচ্ছা বলতে পারো, মেয়ের জন্ম হলেই কি বিয়ে করাটা শেষ কথা? বয়স করে বিয়ে করাটা কি অন্যায়? দেখতে খারাপ হয়ে জন্মানোটা কি খুব অপরাধের? এসব কথা কেন বলছো? তুমি যেমন, তুমি তাতেই সুন্দর। আর তোমার বয়স না হলে আমি পাত্রী কোথায় পেতাম বলো তো? কারণ আমার বয়স যেমন ঠিক তেমন বয়সের মেয়ে প্রয়োজন ছিল, তাই তোমাকেই বোধহয় ভগবান আমার জন্য লিখে রেখেছিল। তাছাড়া তোমাকে কে বলেছে 30 বছর বয়স মানে অনেক বয়স? এ কথা কে বলেছে তোমায়? হয়তো ঠিক, কিন্তু এই 3টার অপেক্ষায় তো অনেকেই করতে পারছিল না। তার কারণ আমি একটা মেয়ে পড়াশোনা করে বেকার ভাইদের কাঁধে বসে খাচ্ছিলাম। দেখতেও খুব একটা ভালো নয়, আর তাছাড়া আর 5টা মেয়েদের মতো ঘর থেকে পালিয়ে গিয়ে কাউকে বিয়েও করে নিতে পারিনি। জানো, সে ছোটবেলায় বাবাকে হারিয়েছি। তারপর থেকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছিলাম। একটু বড় হতে না হতেই সবাই বলল বিয়ে দিয়ে দাও মেয়েটাকে। বাবা নেই, তারপর দাদারা সব বড় হচ্ছে, আর 2 দিন পর বিয়ে করবে। ওদের বউরা এসে কি আর এই ননদের ঝামেলা নেবে? মাকে অনেক বুঝিয়ে বলেছিলাম আমার দায়িত্ব কাউকে নিতে হবে না, আমি আমার নিজের খাওয়া দাওয়ার খরচা নিজেই রোজগার করে নিতে পারবো। তারপর টিউশনি পড়ানো শুরু করলাম। কাজের খোঁজ করতে করতে একটা ভালো কাজের সন্ধান পেয়ে গেলাম। অনেক টাকা মাইনে ছিল। পড়াশোনাটা আর চালানো হয়নি। বেশ কিছুদিন কাজটা করতে করতে বয়সটাও বেড়ে গেছিল। সবাই বলল এবার তো মেয়েটাকে বিয়ে দাও। হঠাৎ একদিন আমার কাজটা বন্ধ হয়ে গেল। বাড়ি থেকে পাত্র দেখাতে কি শুরু করলো। সবার কথা মতো আমিও বিয়ে করার জন্য নিজেকে তৈরি করেছিলাম। আমারও ইচ্ছে ছিল যে হ্যাঁ, আমি বিয়ে করব, আমার একটা সংসার হবে। তারপর থেকে একের পর এক ছেলের বাড়ির লোকেরা দেখতে আসতো। তারপর তারা আর কোনো সুখবর জানাতো না। আমার পছন্দটা ছিল খুব সাদামাটা, তাই বোধহয় আমি যার হাত ধরে সংসারটা বাঁধতে পারিনি। তারপর একের পর এক ছেলের সামনে রিজেক্ট হতে হতে আমার বিয়ের ইচ্ছেটাই শেষ হয়ে গেল। কিন্তু আমার বাড়ির লোক, পারিপার্শ্বিক মানুষজন আমার এই বিয়ে না করে থাকাটা তাদের সহ্য হচ্ছিল না। তাদের মাথায় একটাই চিন্তা ছিল, আমি কেন বিয়ে করছি না, কেন আমাকে কোনো ছেলে পছন্দ করছে না। মধ্যবিত্ত ঘরে জন্ম আমার এত বয়স হয়ে গেছে 30 বছর। ও তো অনেক বয়স। এই বয়সের মেয়েরা এখনো আছে নাকি? আমি তা ভেবেই নিয়েছিলাম আমি আর কারো কথা শুনবো না, যে যাই খুশি হয়ে যাক, আমি নিজের মতন করে থাকবো। হঠাৎ আপনাকে ভগবান আমার কাছে পাঠিয়ে দিল। আমি তো বলেই দিয়েছিলাম আমি আর আসবোই না কোনো ছেলের সামনে, কিন্তু মায়ের কথা রাখতে শেষবারের মতন এসে বসেছিলাম। বিশ্বাস করো, কালকে যখন মাকে শেষবারের মতন সব ঋণ শোধ করে দিয়ে এসেছিলাম, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি চোখের জলটা আর বের করতে পারিনি। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি যেদিন ওই বাড়ি থেকে চলে যাব সেদিন কোনো কান্না করব না। সবাই তো খুশি হয়ে কান্না কেন করব? মায়ের কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কষ্ট লুকিয়ে রেখে বিদায় নিয়ে আসলাম। বাবারে, এত কথা বলে ফেললে একটা সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়ে যেত। শিবানী মনে মনে ভাবল, স্বামী হিসেবে যাকে পেয়েছি মনে হয় সে একেবারে খারাপ না। না হলে ফুলসজ্জার দিনে বইয়ের এতগুলো কথা কোনো ছেলেই বা ধৈর্য ধরে শুনবে। কি হলো, কি ভাবছো এত? কই কিছু না তো। দেখো, এত কিছুর পরেও তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হলো, বিয়ের লগ্নে বিয়ে হলো। সেই মুহূর্তটা এত কাছে চলে এলো। আজকে আমাদের ফুলসজ্জা। এখনো কি তুমি মন খারাপ করে সেই কষ্টের কথাগুলোই বলে যাবে না? যেই শুভ মুহূর্তটার জন্য এতদিন আমি অপেক্ষা করছিলাম, তোমার বিয়েটা অন্য কারোর সঙ্গে হয়নি, শুধু আমার সঙ্গে হবে বলে, সেই শুভ মুহূর্তটা গল্প করে কাটিয়ে দেবে। আর লোকেরা কথা ছাড়ো, আমার বউ আমার কাছে ছোট্ট একটা মেয়ে। শিবানীর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ধ্যাত বলে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। সৌমেন পিছন থেকে শিবানীর হাতটা আস্তে করে ধরতেই শিবানী সৌমেনকে জড়িয়ে ধরল। সৌমেনের বুকে মাথা রেখে বলল,
কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো, সারা জীবন এইভাবেই আমার পাশে থাকবে? দূর বাবা, পালিয়ে আর কোথায় যাব, এই বয়স আছে নাকি? এখন আমরা দুজন চুটিয়ে প্রেম করব, সংসার করব, তারপর আমাদের সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হবে, তাই তো নাকি? শিবানী হাসতে হাসতে বলল, হবে তো, তুমি বাবা হবে আর আমি হব মা।